জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশন সমূহের সকল শ্রেণীর চাকুরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনতিবিলম্বে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কাজে না ফিরলে সরকার আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। রোববার এক বিবৃতিতে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় কর্মকর্তা কর্মচারী নজিরবিহীনভাবে গত 2 মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে মারাত্মকভাবে ব্যাহত করে আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করছে, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এই তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থী। এদিকে রাতে ব্যবসায়ীদের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠকের পর ব্যবসায়ীদের মধ্যস্থতার আশ্বাসে কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর এর আন্দোলনকারীরা। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। তবে কমিটিতে কারা আছেন এবং কমিটির কার্যপরিধি কী হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এনবিআর কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে কমিটি আলাপ আলোচনা করবে। একটা সিদ্ধান্ত হয়েছে, এসব আলাপ আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে এনবিআর এর সংস্কার এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেটা কবে হবে স্যার? এটা অলরেডি এটা আপনার মন্ত্রী পরিষদের সচিবের ইস্যুতে পাবেন, এটা ডিসিশন হয়েছে। ব্যবসায়ীরা ওদের ইচ্ছা, ওদের সুবিধা অসুবিধার জন্য যাই করার সাথে আলাপ আলোচনা করতে পারে সেই ব্যাপারে আমাদের না এগুলো করা হয় না, এইগুলি বলা হয় না। কমিটি তো ওদের সাথে আলাপ আলোচনা করবে, এনবিআর কিভাবে সংস্কার করা যায় সবার কথা শুনবে, অংশীজন ব্যবসা। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে হতাশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ প্রণয়নের ব্যাপারেও সংশয় প্রকাশ করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা জানান আলী রিয়াজ। তবে এ বিষয়ে হতাশ নয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, যেটুকু ঐকমত্যে পৌঁছানো যায় তাই নিয়েই জাতীয় সনদের ব্যাপারে আশাবাদী তারা। আরও জানাচ্ছেন এস এম আরিফ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 7ম দিনের মতো আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। টানা আলোচনার পরেও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। তাছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বেশিরভাগ দল একমত হলেও এর নির্বাচন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। উচ্চকক্ষের ফরমেশন প্রক্রিয়া নিয়ে অনেকের দ্বিমত আছে, সেখানে আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার অবস্থান, আমরা যেটা বলছি উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। অন্ততপক্ষে সাংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি সিলেকশন না হয় কিংবা নির্বাচন না হয় তাহলে আসলে কোনো পার্থক্যই তৈরি হয় না। রাজনৈতিক দলগুলো প্রজ্ঞা দূরদর্শিতা নিয়ে কিছুটা ছাড় দেবার মানসিকতা নিয়ে সবার মতামতকে বিবেচনায় নিয়ে যদি কাজে লাগাতে না পারি, জনগণের বৃহত্তর অংশ তারা কিন্তু এই রুমের বাইরে অপেক্ষা করছেন। তারা দেখছেন যে মৌলিক সংস্কারের প্রশ্নে কোন দলগুলো কোন পজিশন নিচ্ছে, কোন দলগুলো মৌলিক সংস্কারের প্রশ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে 7ম দিনের বৈঠকের শুরুতে আলোচনার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাবো না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। তবে হতাশার কিছু দেখছে না বিএনপি সহ বেশ কয়েকটি দল। প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে ঐকমত্যের বিষয়ে আশাবাদী তারা। এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আমি হতাশ নই, আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না, আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা এই প্রস্তাব দেব যে সমস্ত বিষয়ে দলসমূহ এবং সবাই মিলে ঐকমত্য পোষণ হবে, সেগুলো জুলাই সনদ হিসেবে স্বাক্ষরিত হবে। আমরা অতখানি হতাশ হয়ে যে না কিচ্ছু হচ্ছে না, আরও অনেক বেশি হতে পারত,
সেটা যদি যারাই পরিচালনাটা করছেন তারা ভালো করে বুঝতেন, সবার সাথে এক্সচেঞ্জটা আগে থেকে করতেন। 2 দিন বিরতি দিয়ে বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। SM আরিফ, মাইটিভি, ঢাকা। উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, নতুন এই সংশোধন অনুযায়ী ভুয়া মামলা কিংবা মামলার ভুয়া আসামিরা এখন থেকে প্রাথমিক তদন্তের পরই সংশ্লিষ্টতা না থাকা সাপেক্ষে রেহাই পাবেন। রবিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আসিফ নজরুল। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে 8 আগস্ট কোনো দিবস পালন না করার সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 16 জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্টে আরও বিস্তারিত। উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন অনুমোদন করা হয়েছে। নতুন এই সংশোধন অনুযায়ী ভুয়া মামলা কিংবা মামলার ভুয়া আসামিরা এখন থেকে প্রাথমিক তদন্তের পরেই সংশ্লিষ্টতা না থাকা সাপেক্ষে রেহাই পাবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই। যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন ও আদালত প্রশাসন একসঙ্গে কাজ করবে। যেসব মামলায় গ্রেপ্তার বা মামলা বাণিজ্য হচ্ছে তাদের আদালত প্রি ট্রায়াল স্টেজে মামলা থেকে মুক্তি দিতে পারবেন। যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে অনেক নিরপরাধ মানুষ হয়রানি থেকে বেঁচে যাবেন বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, মামলা বাণিজ্য থেকে অনেকেই রেহাই পাবেন। পুলিশ যদি পরবর্তী সময়ে দেখে আগে যাদের মামলা থেকে রেহাই দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে পরে প্রকৃত প্রমাণ পাওয়া গেছে, তখন তাদের নাম আবারও মামলায় যুক্ত করতে পারবে বলে জানান আইন উপদেষ্টা। পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পেছানো ষড়যন্ত্র সফল হবে না। রাজধানীর রমনা থানা বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অন্যদিকে ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেয়া ভালো বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইলিয়াস মাতবরের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে রমনা থানা বিএনপি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আনুপাতিক পিয়ার সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছে। কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে এক দল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। অন্যদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কানাডিয়ান হাইকমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা হয়েছে বাংলাদেশ কানাডার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, আগামী দিনের বাংলাদেশ কানাডার সম্পর্ক কি হবে, কোথায় কোথায় আমরা কাজ করার সুযোগ থাকবে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে থাকে। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নেতা ধর্ষণ করলেও সেটা বিএনপির উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা, একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। অপরাধ করে সেটা
আগামী ৩ আগস্ট ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির অস্থায়ী কার্যালয়ে এমনটি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে, যা শুরু হবে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্টকে স্মরণ করতে জুলাই মাস জুড়ে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। এ বিষয়ে বিস্তারিত জানাতে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী ৩ আগস্ট ছাত্র জনতাকে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটা যদি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব। এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে, যা শুরু হবে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৬৪টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা ১ জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা ৬৪টি জেলায় যাব। ওই কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে সারা দেশে ১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ৪২ জন। এছাড়া ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, ঢাকা বিভাগে ৪৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৮ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ১০ জন ও রাজশাহীতে ৩৩ জন রয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গেল ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। ট্রাইব্যুনালে অভিযোগ গঠন সংক্রান্ত প্রথম কোনো শুনানি শুরু হওয়ায় দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে আসামি পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চাওয়া হয়। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে গেল ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কনস্টেবল সুজন সহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। সারা দেশে গত সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে যে অপরাধ সংগঠন করেছেন তাদের জ্ঞাতসারে তার একটা পার্ট চাংখারপুলে যে ৬ জনকে হত্যা করা হয়েছিল গুলি করে, যাদের ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং পরবর্তীতে ফরমাল চার্জের প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনাল 1 কগনিজেন্স নিয়েছেন, তাদের আজকে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ মামলায় পলাতক ৪ আসামির মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা।
সকালে রাজধানী ইস্কাটনে এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল বাতিল করে পুনরায় যাচাই বাছাই এবং মৌখিক পরীক্ষায় অকৃতকার্যদের সনদ প্রদানের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় পুলিশের বাধায় উপেক্ষা করে ভবনের উপরে প্রবেশ করতে গেলে কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে 5 সদস্যের প্রতিনিধি দল এনটিআরসি কর্তৃপক্ষের সাথে বৈঠক করে। ওই বৈঠকে চাকরি প্রত্যাশীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত এনটিআরসি দিতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। আমাদের সাথে চরমভাবে বোর্ডে বৈষম্য করা হয়েছে। কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ফেল দেখানো হয়েছে, একজনকে পাস করানো হয়েছে। আমরা যখন আবেদন করি তখন আমাদের বয়স ছিল, কিন্তু এনটিআরসির কারণে আমাদের এখন বয়স 35+ হয়ে গেছে। এখন এনটিআরসি আমাদেরকে আবেদনের সুযোগ দিচ্ছে না। বিলম্বে তারা যেন আমাদেরকে সার্টিফিকেট দিয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ করে দেয়, এটা আমাদের দাবি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। রাজধানী ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় মূল শুটারকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ গ্রেপ্তার করেছে ডিবি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে কথা বলেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গত 19 জুন মধ্যরাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদক কারবারিদের গ্রেপ্তার করতে অভিযান চালানোর সময় ডিবিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম সেখানে অবস্থান করে। অসংলগ্নভাবে কোনো এক ব্যক্তিকে সেখানে ঘোরাফেরা করতে দেখে। তার দেহ তল্লাশি করে তাৎক্ষণিকভাবে তার কাছে কিছু ইয়াবা পাওয়া যায় এবং তার মোবাইল ফোনে এই সংক্রান্ত কিছু মেসেজ তারা দেখতে পারে। গুলিবর্ষণ শুরু করলে আমাদের এএসআই আতিক তার পেটে গুলিবিদ্ধ হন এবং কনস্টেবল সুজন পায়ে গুলিবিদ্ধ হন এবং উক্ত টিমের যে নেতৃত্বদানকারী আমাদের কর্মকর্তা এসি শোয়েব আহত হন। যদিও তখন প্রাইভেট কারে থাকা 9500 পিস ইয়াবা সহ 3 জনকে গ্রেফতার করা হয়, তবে শুটার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার জন্য দেশের বাইরে বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছেন। এরকম তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে যশোর জেলায় আমাদের টিম প্রেরণ করি। প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি 7.62 পিস্তল এবং 2 ম্যাগাজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত বাপ্পি 2010 সাল থেকে বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ 11টি মামলা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। চলতি মাসের প্রথম 28 দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন 2.5 বিলিয়ন বা প্রায় 254 কোটি ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ 30,978 কোটি টাকার বেশি। এ মাসে প্রতিদিন গড়ে এসেছে 1,106 কোটি টাকার বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই থেকে চলতি জুনের 28 তারিখ পর্যন্ত মোট 30 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 26.5% বেশি। 2023-24 অর্থ বছরের একই সময় রেমিটেন্স এসেছিল 23.74 বিলিয়ন ডলার। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন 31.31 বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী 29 জুন সবশেষ দেশের গ্রস রিজার্ভের পরিমাণ 31,313.75 মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী BPM 6 অনুযায়ী রিজার্ভ এখন 26,325.56 মিলিয়ন ডলার। এছাড়া ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভ এখন 20,319.89 মিলিয়ন ডলার। এর আগে চলতি মাসের 26 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল 30.51 বিলিয়ন ডলার। যাব প্রবাসী সংবাদে। মালয়েশিয়াস্থ নরসিংদী জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে নরসিংদী নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারকে সংবর্ধনা এবং আলোচনা সভা হয়েছে। গতকাল সন্ধ্যায় দেশটির শাহ আলম রাজের শেরি মুদা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়াস্থ নরসিংদী জেলা প্রবাসী কল্যাণ সমিতির সহসভাপতি কামাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র সংগঠনের সদস্য আলামিন মুন্সি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
চেয়ারম্যান ও নজরপুর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার। ভার্চুয়ালি বক্তব্য রাখেন নরসিংদী প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি হামজা সুমন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাইম মোল্লা, খুরশেদ মোল্লা, রিপন মিয়া সরকার। বাংলাদেশ বিজনেস ফোরামের আইন বিষয়ক সম্পাদক এবং নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক সোহেল মোল্লার বাবার মৃত্যুতে যৌথভাবে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার। কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সূচনা করেন নুমান উদ্দিন মনির। সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল। এছাড়া বক্তব্য রাখেন বিজনেস ফোরামের সিনিয়র সহসভাপতি জনাব মকবুল আহমেদ। পরিশেষে বুড়ি মসজিদের খতিব হাফেজ মাওলানা আলী হোসেন দোয়া পরিচালনা করেন, যেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউ এর আয়োজনে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, শুক্রবার কাতারের রাজধানী দোহায় অবস্থিত হলিডে ইন হোটেলে অনুষ্ঠিত হয় এই আয়োজিত অনুষ্ঠান। সভাপতিত্ব করেন বিসিকিউ এর প্রেসিডেন্ট, ফাউন্ডিং ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের কনভেনার ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন। সঞ্চালনা করেন বিসিকিউ এর প্রেসিডেন্ট সদস্য শাহজাহান সাজু। সার্বিক ব্যবস্থাপনা ছিলেন অর্গানাইজিং সেক্রেটারি আমিনুল ইসলাম এবং সহযোগিতা ছিলেন এম নূর। বিদায়ী রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা ও পৃষ্ঠপোষক পুষ্পস্তবক অর্পণ করেন এম নূর এবং স্মারক উপহার তুলে দেন বিসিকিউ এর উপদেষ্টা বোরহানুদ্দিন শরীফ। রাষ্ট্রদূতের জীবনী পাঠ করেন বিসিকিউ এর জেনারেল সেক্রেটারি আমিন রাসুল সাইফুল এবং মানপত্র পাঠ করেন রেজাউল করিম রেজু। অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ওয়ালিউর রহমান, ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার এম খায়রুদ্দিন সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয় নৈশভোজ।